জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন যখন 2023 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তখন কিন্তু তারা ক্লার্কশিপে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে গেলে পার্ট 1 এবং পার্ট 2-তে সর্বমোট একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস তাদের যে বিস্তারিত রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু তারা বলে দিয়েছিল। সেই যে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে তারা যেটা বলেছিল সেটা হচ্ছে, দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট. Aggregate marks will be comprised of the marks obtained in part 1 and part 2 taken together. সেখানে তারা বলেছিল যে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে আনডিজার্ভ ক্যাটাগরিতে 40% মার্কস পেতে হবে। অর্থাৎ আপনাকে ক্লার্কশিপে কোয়ালিফাই করতে গেলে ন্যূনতম, অর্থাৎ সবচেয়ে কম অন্তত 200-র মধ্যে 80 কিন্তু পেতেই হবে। এবার এটা কিন্তু কাট অফ মার্কস নয়, কাট অফ মার্কস এর থেকে বেশি হবে, অনেকটাই বেশি হবে, এবং তার উপর যারা যাবেন তারাই কোয়ালিফাইং করবেন। কিন্তু কাট অফ নম্বর কোনো অবস্থাতেই 80-র নিচে থাকবে না। অর্থাৎ আপনাকে এই যে দুটো পেপার পার্ট 1 এবং পার্ট 2 সেটা মিলিয়ে 200-র মধ্যে কিন্তু 80 নম্বর আপনাকে তুলতেই হবে, এবং তারপরে যে কাট অফ মার্কসটা হবে তার উপরেই নম্বরটা আপনাকে নিয়ে যেতে হবে। যদিও এখানে একটা কথা লেখা ছিল যে দ্য কমিশন উইল হাউএভার হ্যাভ দ্য লিবার্টি অফ ফার্দার রিল্যাক্সিং কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, যদিও মনে করে যে বিভিন্ন ধরনের পোস্ট যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা ফিল আপ হচ্ছে না, তাহলে অবশ্য কমিশন প্রয়োজন বোধ করলে কিন্তু এই জিনিসটা করতে পারে বা কমাতে পারে, মানে প্রয়োজন মনে করলে সেই লিবার্টি তাদের আছে। এছাড়াও ইডাব্লিউএস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান, স্পোর্টস পার্সন, ওবিসি এ, ওবিসিবি সবার ক্ষেত্রে একই রকম ভাবে এরকম তারা মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা কিন্তু তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2023 নভেম্বর মাস নাগাদ সেটা বলে দিয়েছিল। আপনারা প্রত্যেকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা একবার ভালো করে দেখে নেবেন। তাহলে আজকে আমরা যে এতদিন ধরে বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়ালের জন্য, ক্লার্কশিপ মেন এক্সামিনেশন বা পার্ট 2 এক্সামিনেশন, অথবা ডাব্লিউবিপি এবং কেপির জন্য রিটেন মেন এক্সামিনেশনের জন্য, সেই সম্পর্কে আলোচনা করবে। শুধু শুরুতেই বলে নিই যে পুলিশের পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি বা কেপির ক্ষেত্রে যারা মনে করবেন আমার থেকে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাদের সেই স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, এবং সেখানে আমার যে ইমেল আইডি সেটাও দেওয়া রইল, sukollankormakar@gmail.com। যারা মনে করবেন যে অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে বিস্তারিত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। আর তারপরে সমস্ত কিছু প্রয়োজন বোধ করলে আমার সাথে sukollankormakar@gmail.com এটার মাধ্যমে ইমেল করবেন। অনেক পরীক্ষার্থী আমার সাথে ইমেল করেছেন, প্রায় 250-র বেশি পরীক্ষার্থী, তাদের আমি এখন উত্তর দিয়ে উঠতে পারিনি, খুব দুঃখিত। আপনারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিন, এবং আমি আজ থেকে সবাইকেই ধীরে ধীরে উত্তর দেওয়া শুরু করব। আশা করি ভিডিওটা দেখার পর আপনারা আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন, এরপর হোয়াটসঅ্যাপে, এবং বাকি সবকিছু আপনারা বিস্তারিতভাবে জেনে স্টাডি মেটেরিয়াল নেওয়ার প্রক্রিয়াটা শুরু করবেন। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আমার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু সবকিছু ডব্লিউবিসিএস পরীক্ষা অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষাকে মাথায় রেখে তৈরি। অর্থাৎ যে স্টাডি মেটেরিয়ালই আপনারা নেবেন, সেটা আপনারা যাই নিন না কেন, সেটা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কারণ এটা রাজ্যের সর্বোচ্চ পরীক্ষা ডব্লিউবিসিএসকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। 2 নম্বর, স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে বাংলাতে আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকা, আর ইংরেজিতে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা, হিন্দুস্তান টাইমস পত্রিকা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা সাহায্য নেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য, শব্দের গঠন, শব্দের চয়ন, বাক্যের বিন্যাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাংলা এবং ইংরেজি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে। বিগত 20 বছর ধরে আমি এই সমস্ত পত্রিকাগুলো পড়ে আসছি, এবং পড়ে আসার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা এবং প্রয়োজনীয় তথ্য এই দুটো পত্রিকা থেকে নিয়ে আমার স্টাডি মেটেরিয়ালে লেখা হয়েছে। 3 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে বাংলা স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে থাকবে প্রতিবেদন রচনা, অনুবাদ করা এবং মানে সারমর্ম লেখা। এবার সারমর্ম এবং প্রতিবেদন, এই অনুবাদের যা নিয়মকানুন সেগুলোই আর কি মানে পুরোপুরি আপনারা সবাই জানেন। আর মানে যে প্রতিবেদন, সেগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে যদিও প্রতিবেদন আকারে পরীক্ষায় আসে, কিন্তু সেগুলো অনেক সময় সম্পাদকীয় প্রতিবেদন দেওয়া হয়। তাই আমার যে প্রতিবেদন সেগুলোতে শিরোনাম রয়েছে, এবং তার নিচে ঘটনার প্রক্রিয়া যেটা রয়েছে বা বিষয়বস্তু যেটা রয়েছে সেটা বর্ণনা করা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু স্থান এবং কাল যেটা রয়েছে নেই, ফলে আপনাদের কাজ হচ্ছে যে সেই
প্রতিবেদন যখন আপনারা লিখবেন তখন আপনারা সেই জায়গাতে মানে নিজস্ব সংবাদদাতা কথাটা উল্লেখ করে জায়গার নাম এবং তারিখ যেটা রয়েছে সেটা কিন্তু তার আগে বসিয়ে নেবেন, ঠিক আছে। আর একটা কথা, যে প্রতিবেদন যেগুলো রয়েছে সেগুলোর শব্দ সংখ্যা কিন্তু মোটামুটি যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। একটা জিনিস অনেকের মনে হতে পারে যে শব্দ সংখ্যা বেশি কেন? বেশি এই কারণেই, কারণ ধরুন আজকে আমাদের পরীক্ষাতে বলা হলো 150 থেকে 200 শব্দে লিখতে, কিন্তু আমি প্রস্তুতি নিয়ে গেলাম 150 থেকে 200 শব্দে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা এতদিন ধরে এত কিছু পড়বো, ফলে আমাদের স্মৃতির ওপর বাকি জিনিসগুলো তো জমতে থাকবে পরপর, ফলস্বরূপ আমরা কিন্তু এগুলো ভুলে যেতে শুরু করব। তাই আমার যেটা মনে হয় যে আমাদের প্রস্তুতি বড় আকারে নেওয়া উচিত। অন্তত আমাদের প্রস্তুতিটা 350 থেকে 400 শব্দ যেটা রয়েছে, যে এই যে পুরো ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, এই পুরো যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ বেশি যদি আপনি প্রস্তুতি নিয়ে যান তাহলে আপনি ভুলে গেলেও পরীক্ষাতে কিন্তু ছোট করে লিখে আসতে পারবেন, কিন্তু আপনি যদি প্রস্তুতি কম নিয়ে যান তাহলে ভুলে যাওয়ার পর পরীক্ষাতে আর লিখে আসতে পারবেন না। সেই জন্য আমার স্টাডি মেটেরিয়ালে লেখার যে দৈর্ঘ্য সেগুলো কিন্তু যথেষ্ট আর কি মানে বড় করে লেখা রয়েছে, এবং এগুলো সবসময় মোটামুটি 350, 300, 400 শব্দে লেখা। আপনাদের দায়িত্ব পরীক্ষার হলে সময় বুঝে সেগুলোকে ছোট করে নিয়ে নিজের ভাষায় মূল কাঠামো এবং গঠন অক্ষুণ্ণ রেখে লেখা। 4 নম্বর যে জিনিসটা বলার সেটা হচ্ছে বাংলা স্টাডি মেটেরিয়ালের পরিমাণ কম, ইংরেজি স্টাডি মেটেরিয়ালের পরিমাণ বেশি। তার মূল কারণ হচ্ছে অধিকাংশ পরীক্ষার্থীকে আমি আমার বিগত 5 বছরের পড়ানোর অভিজ্ঞতায় দেখেছি যে তারা বাংলাতে যথেষ্ট শক্তিশালী হলেও অধিকাংশ ক্ষেত্রে ইংরেজিতে দুর্বল হয়। তাই আমি আমার স্টাডি মেটেরিয়ালের মধ্যে ইংরেজি স্টাডি মেটেরিয়ালের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি রেখেছি, বাংলা স্টাডি মেটেরিয়ালের পরিমাণ কম। ইংরেজি স্টাডি মেটেরিয়ালে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রেসি রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং, ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। এবার প্রেসি রাইটিং বা ট্রান্সলেশন যেগুলো রয়েছে সেগুলো সবই WBCS পরীক্ষাকে কেন্দ্র করে মাথায় রেখে তৈরি করা, একদম যেরকম হয় আপনারা সবাই জানেন সেই রকমই রয়েছে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে এই যে রিপোর্ট রাইটিংগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করেও যেমন তৈরি হয়েছে, আবার বিভিন্ন রকম, যেমন বয়স্ক মানুষদের সমস্যা, ছাত্রদের ওপর র্যাগিংয়ের সমস্যা, ঠিক আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এই যে সমস্ত সাধারণ যে সমস্ত ঘটনা, বা কোথাও অগ্নিসংযোগ, কোথাও হয়তো রেলের দুর্ঘটনা, এগুলোকে কেন্দ্র করে প্রবন্ধের আকারেও বিভিন্ন লেখা রয়েছে। প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে প্রবন্ধের আকারের এই লেখাগুলো আমরা কেন পড়বো? পড়বেন এই কারণেই, আপনারা যদি বিগত বছরের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন কিন্তু জেনারেলি আসে না, আসে কি না একটা প্রথাগত বিষয়। যেমন আপনারা কিছুদিন আগে যে মিসলেনিয়াস মেইন পরীক্ষা হলো সেখানে কি দেখেছিলেন, যে প্রশ্নটা এসেছিল সেটা কিন্তু প্রকৃতপক্ষে ট্রাভেলিং বা সাহিত্য বিষয়ক বা সাংবাদিকতা বিষয়, এগুলো কিন্তু কোনোটাই রিপোর্ট রাইটিং এর জন্য সাম্প্রতিক বিষয় নয়, বরং আবহমান কাল ধরে চলে আসা বিষয়। আমি WBCS পরীক্ষার প্রশ্নপত্র তো বিগত আর কি মানে 10-12 বছর ধরে দেখে আসছি, বা 14-15 বছর ধরে দেখে আসছি, এবং একই সাথে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পূর্ববর্তী কিছু প্রশ্নও দেখলাম। খুব কম বছরেই আমি দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন আসে, অধিকাংশ বছরেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আবহমান কালের বিষয়। তাই আমার স্টাডি মেটেরিয়ালের মধ্যে আমি কোনো একটা নির্দিষ্ট সময়কালের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ভিত্তিক রিপোর্ট তো লিখেইছি, তার সাথে এই ধরনের কিছু যে এসে রয়েছে সেগুলোও আমার মনে হয় আপনাদের পড়ে যাওয়া উচিত। সেই জন্য রিপোর্ট রাইটিং এর পরিমাণটা কিন্তু ইংরেজির ক্ষেত্রেও সব থেকে বেশি আকারে থাকবে, অর্থাৎ আমার স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ইংরেজি রিপোর্ট, যাতে আপনারা সেগুলো পড়ে গিয়ে পরীক্ষায় লিখতে পারেন। এবারে যেটা বলার সেটা হচ্ছে ইংরেজি রিপোর্টের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 350 শব্দের আশেপাশে, এবং সেটাও একই কারণ, যাতে আপনি অধিকাংশ পরিমাণে বেশি পরিমাণে পড়ে গিয়ে পরীক্ষায় আপনার হাতে কম সময়ে অল্প সংখ্যক আপনি লিখতে পারেন। পরীক্ষার জন্য যদি আপনার প্রস্তুতি 150 থেকে 200 নম্বরের হয়, পরীক্ষায় কিন্তু আপনি গিয়ে সেখানে ওইটুকু পড়ে মনে করে আপনি লিখে আসতে পারবেন না। আমি তাই জন্য সম্পূর্ণ স্বেচ্ছায় ওই বড় দৈর্ঘ্যের রিপোর্ট লিখে দিই, যাতে পরীক্ষার্থীরা ভুলে গেলেও পরীক্ষাতে গিয়ে শেষ পর্যন্ত লিখে আসতে পারে জিনিসটা, শব্দ সংখ্যা তাদের আর কি মানে না কমে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে থাকবে প্রতিবেদন, তারপরে হচ্ছে সারমর্ম, আর একটা হচ্ছে অনুবাদ। ইংরেজির ক্ষেত্রে থাকবে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, এবং তার সাথে থাকবে হচ্ছে মানে প্রেসি রাইটিং। এইগুলোই 6টা টপিক প্রত্যেক মাসে রয়েছে। তার সাথে আমি কিছু এসের যে টপিক, যেগুলো আমার মনে হয় যে পরীক্ষায় রিপোর্ট আকারে চলে আসতেও পারে, সেরকম কিছু সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করেই মোটামুটি আমি আমার লেখার মধ্যে যুক্ত করে দেব। প্রত্যেক মাসে আমার তৈরি করা স্টাডি মেটেরিয়ালের সংখ্যা হচ্ছে 22 থেকে 23 খানা। 22
22-23টার বেশি স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু প্রত্যেক মাসে লিখে উঠতে পারি না। আর একটা কথা বলার, যে স্টাডি মেটেরিয়াল শুরু হয়েছিল কবে, দেখুন আমার সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে যে পরীক্ষার বিজ্ঞপ্তি যখন থেকে প্রকাশিত হলো তখন থেকেই কিন্তু স্টাডি মেটেরিয়াল নেওয়ার মানে প্রস্তুতিটা শুরু করা উচিত। ডেসক্রিপটিভ পরীক্ষায় আমি প্রিলিমিনারি পাস করলাম, তার পরের 2 মাস পড়বো, সেইভাবে কিন্তু প্রস্তুতি হয় না। সেই জন্য আমি আমার ব্যাচগুলোতে একদম স্টাডি মেটেরিয়াল লেখানো শুরু করেছি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হলো, অর্থাৎ মোটামুটি মানে 2023 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে, সেই সময় থেকে। তাহলে আপনারা যদি হিসাব করে দেখেন, তাহলে 2023-এর ডিসেম্বর থেকে 2025 সালের একদম সেপ্টেম্বর, মানে হিসাব করলে 2024-এর টোটাল 12 মাস, 2023-এর 1 মাস, 12 আর 1-এ 13 মাস, আর এদিকে 9 মাস, ঠিক আছে? তাহলে টোটাল 22 মাসের স্টাডি মেটেরিয়াল আমার কাছে তৈরি অবস্থায় রয়েছে। একদম 2023-এর ডিসেম্বর থেকে 2025-এর সেপ্টেম্বর, 22 মাসের স্টাডি মেটেরিয়াল, এবং প্রত্যেক মাসে 22 থেকে 23টা করে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি মিলিয়ে রাইটিং। প্রশ্ন হচ্ছে, আপনাকে কি সব স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে হবে? একেবারেই না। আপনার প্রয়োজন এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা বুঝবেন যে আপনি এই কদিনে পড়ে উঠতে পারবেন, আমার থেকে সেই রকম স্টাডি মেটেরিয়ালই নেবেন। মানে ধরে নেওয়া যাক যে আপনার মনে হলো যে আপনি 3 মাসের স্টাডি মেটেরিয়াল শুরুতে নেবেন, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে স্টাডি মেটেরিয়াল আপনি প্রথমে নিয়ে পড়লেন। এবার ধরা যাক দেখা গেল যে সেটা পড়ার পর আপনার হাতে আরও সময় রয়ে গেছে, তখন আপনি কি করলেন, এপ্রিল, মে, জুনে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়লেন। তারপর আপনার মনে হলো আমি আরও পড়বো, তখন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে নিলেন। আবার ধরুন আপনার মনে হলো যে না, আমি শুরুতে একবারে 6 মাসের স্টাডি মেটেরিয়ালই নিয়ে নেবো, আপনি নিতে পারেন। একদম পুরো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি স্টাডি মেটেরিয়াল নিয়ে আপনি পড়াশোনা শুরু করে দিলেন। তারপর আপনার মনে হলো না, আমি আরও পূর্ববর্তী 6 মাস নেব, তখন আপনি 2024-এর অক্টোবর থেকে 2025-এর মার্চ অব্দি নিলেন। আবার কারো মনে হতে পারে যে না, আমি একবারে 1 বছরের স্টাডি মেটেরিয়াল নিয়ে এই কদিনে পড়বো, তাহলে আপনি মানে এটার ব্যাপারে কোনো ব্যাপার নেই। তবে আমার মনে হয় যে শুরুতে মিনিমাম অন্তত 3 মাসের স্টাডি মেটেরিয়াল নেওয়া উচিত। এবার তার উপরে আপনার যতটা আর কি মানে মনে হবে আপনি ততটাই স্টাডি মেটেরিয়াল নেবেন, এবং সেটা পুরোপুরিভাবে আপনার সিদ্ধান্ত। কারণ পড়বেন আপনি, এবং আপনি কতটা পড়তে পারবেন, আপনার মস্তিষ্ক কতটা নিতে পারবে এই সময়কালে, সেটা পুরোপুরি ব্যাপার। আর একটা কথা, যে অনেক মানুষের মধ্যে তো আমি দেখি যে কিছু মানুষ ঘুরতে আসা, বেড়াতে আসা, বা কিছু একটু যাই দেখে আসি কিছুটা, এরকম মানসিকতা নিয়ে আসবেন না। কারণ আপনারা প্রত্যেকেই বিভিন্ন মানে লেখাপড়া করছেন এতদিন ধরে, আপনারা প্রচুর পরিমাণে মানে বইপত্র পড়েছেন, সুতরাং আপনাদের আর কি মানে যথেষ্ট প্রস্তুতি আছে। আপনারা নিয়মিত লেখাপড়া করেন, আমি খবরের কাগজ বলে দিলাম, নিয়মিত তার সাথে যোগাযোগ রাখেন। সুতরাং যারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের আসার দরকারই নেই। যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষকদের কাছে প্রতিষ্ঠানে পড়েন, তাদেরও আমার থেকে স্টাডি মেটেরিয়াল নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যারা যারা একান্ত প্রয়োজন বোধ করবেন যে না, আমার স্টাডি মেটেরিয়ালটা দরকার, না হলে আমি পারবো না লিখতে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য, বা WBP বা KP মেনের জন্য, তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবং স্টাডি মেটেরিয়াল নেবেন। অকারণে শুধু আর কি মানে বেড়াতে আসার মানসিকতা নিয়ে, বা একটু ঘুরে আসি, কথা বলে আসি, একটু আরো ক্ল্যারিফাই করে আসি, এরকম মানসিকতা নিয়ে একেবারেই আসবে না। কারণ অলরেডি 250 জন পরীক্ষার্থী ইমেল করে রেখেছেন, তাদের আমি এখনো ইমেলের উত্তর দিতে পারিনি। অলরেডি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি, এই রেজাল্ট বেরোনোর পর বুধবার থেকে আজকে রবিবার, এর মধ্যে 100 জনের ওপর পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়ে নিয়েছেন, ঠিক আছে? তাই আমি বলবো যে আপনাদের যাদের জেনুইন প্রয়োজন, যারা এই ভিডিওটা থেকে পুরোপুরিভাবে মনে করছেন যে না, আমার স্টাডি মেটেরিয়ালটা সত্যি মানে ভীষণ দরকার, তারা এই ভিডিওটা দেখে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি রয়েছে sukallankormakar@gmail.com, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি শুধুমাত্র বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল দিতে সক্ষম, কারণ এই দুটো ভাষাই তো আমি লিখতে পারি, অন্য কোনো ভাষায় দক্ষতা আমার নেই। ফলে অন্য কোনো ভাষার স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি আর কি মানে প্রোভাইড করতে পারবো না, সেটা আমার সীমাবদ্ধতা। আর অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার অঙ্কের স্টাডি মেটেরিয়ালের ভিডিও লিঙ্কটা রইল, ওটা সম্পূর্ণ ইংরেজিতে তৈরি করা, 200+ ডিসক্রিপটিভ অ্যারিথমেটিক। দেখে থাকলে sukallankormakar@gmail.com এর মাধ্যমে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আজকে থেকে আমি ধাপে ধাপে সমস্ত পরীক্ষার্থীকে স্টাডি মেটেরিয়াল দেওয়ার জন্য যে উত্তরটা দেওয়ার সেটা দিয়ে দেবো। আপনারা দেখে যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আমাদের কালী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, ছট পুজো রয়েছে। মা কালীর আশীর্বাদে, সকল দেবদেবীদের আশীর্বাদে আপনাদের জীবন অনেক অনেক আনন্দময় এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এই কামনা নিল। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করুন, হাইপ দিন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।